সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং যিনি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে জনপ্রিয়, তেমনি একজন ব্যক্তিত্ব কাজী ফারুক বাবুল। বাবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সেলিব্রিটি শো অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আপনার এই আয়োজনে আমাকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আপনাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তো আমরা যেটি দেখেছি যে আপনি দীর্ঘ 17 বছর একজন জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হওয়ার পরেও আপনি 17 বছর বিটিভিতে বাংলাদেশ বেতারে সুযোগ পাননি বা ঢুকতে পারেননি, কাজ করতে পারেননি, অথচ আপনি একজন সুপারস্টার গীতিকার, সঙ্গীত পরিচালক এবং আশা ভোসলে থেকে শুরু করে ভারতের অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা, বাংলাদেশের অনেক জনপ্রিয় তারকা আপনি উপস্থাপন করেছেন, উপহার দিয়েছেন এবং রুনা লায়লা থেকে শুরু করে সকল শিল্পীরা আপনার গান করেছেন। এবং মাইলসের যে জনপ্রিয় গান চাঁদ তারা সূর্য নাও তুমি, সেই গানেরও গীতিকার আপনি। এমনই একজন ব্যক্তিত্ব। আপনি 17 বছর আপনি বিটিভিতে যেতে পারেননি, গান করতে পারেননি। তো সেই কাজী ফারুক বাবুল, সেই ব্যক্তিত্ব আজকে আপনি আবার ব্যাপকভাবে বিটিভিতে কাজ করছেন। 5 তারিখের পরে আমরা দেখছি বাংলাদেশ বেতারে কাজ করছেন এবং আপনি নতুন কুড়ির একজন বিচারক হিসেবেও কাজ করছেন এবং বিটিভির ডিজিও আপনাকে অত্যন্ত পছন্দ করেন এবং অনেক জায়গায় আমরা দেখছি আপনারা দুজন একসঙ্গে আছেন। তো আপনি তার মধ্যে আমরা দেখলাম যে বিটিভিতে আপনার একটা নাটক অন ইয়ার হচ্ছে এবং আমরা জেনেছি যে ইতিপূর্বেও বিটিভিতে বাংলাদেশ বেতারে আপনার নাটক প্রচারিত হয়েছে। তো এই নাটক আপনি আসলে কিভাবে লিখলেন বা কেন এই সময় আপনি আবার নাটকে আসলেন, আপনার অনুভূতি যদি বলেন। ধন্যবাদ সালাম ভাই। প্রথমে শুরু করতে হয় আপনার কথা প্রসঙ্গে, যে একটা অঘটন বলবো। আমার জীবনে অঘটন ঘটেছে। আমি স্বাভাবিকভাবেই আমি বিটিভিতে 80 দশকের শুরু থেকে আমি বিটিভিতে কাজ করে যাচ্ছিলাম। আমার নিজ যোগ্যতায় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবে পর্যায়ক্রমে আমি বিটিভিতে পারফরমেন্স করে আসছি এবং আল্লাহর অশেষ রহমতে আমি বিটিভির এইসব একটা টিম ওয়ার্ক, তো সবার সহযোগিতায় আমি কিছু শ্রোতাদের উদ্দেশ্যে কিছু ভালো কিছু যেটা বলবো যে মনে রাখার মতো, সেটাও আমি উপহার দিতে পেরেছি। আপনারা জানেন যে আমার ছায়াছন্দ যে টাইটেলটা, যে গীতিকার লিখি গান, সুরকার দেশুর, শিল্পীর কণ্ঠে সুর ছন্দে হয়ে ওঠে সুমধুর, এই যে টাইটেলটা ছায়াছবির গানের অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে যে টাইটেল, এটা আমার করা। জি, আমার লেখা, আমার সুর, আমার মিউজিক। তো এইভাবে যেমন ফুটবল বিশ্বকাপ ফুটবল, এই টাইটেল সংটাও আমার করা ছিল। এভাবে বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান বা আপনার নর্মাল যে অনুষ্ঠানগুলো, এগুলোর সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল। আমি গ্রন্থনা করতাম, কোনোটায় আপনার মিউজিক ডিরেকশন দিতাম, তারপর আপনার আমার প্ল্যানিংয়ে কিছু অনুষ্ঠান হতো। তো দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনার কথার প্রসঙ্গে, আপনি ঠিকই বলেছেন যে একটা শিল্পীর জীবনে আসলে এরকম একটা অমানিসার অন্ধকার নেমে আসবে, যেটা আমি কাজী ফারুক বাবুল মিডিয়া জগতে আমি কাউকে দেখিনি, যে একটা গান লেখার জন্য আমাকে 6 মাস জেল খাটতে হয়েছে। সালাম ভাই, জি, এটা এখন বলার সুযোগ আছে বলে আমি এই কথাটা বলছি। এতদিন আমি এই 17 বছর যে বললেন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে 17 বছর ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি? আমি কাজী ফারুক বাবুল শুধু একটা গান লিখেছিলাম জিয়াউর রহমানের উপর। জি, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 67তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার মনে পড়ে একটি গান লিখেছিলাম আমি। তখন এই গানটি, আমার লেখা গানটি গেয়েছিল শাম্মী আক্তার। জি, শাম্মী আক্তার আপাকে আমি গানটা আমার স্টুডিওতে, আজকে উনি নেই পৃথিবীতে, প্রখ্যাত শিল্পী শাম্মী আক্তার, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটা গান লিখবো আমি আমার নিজস্ব স্টুডিওতে। আমি ওনাকে ডাকি যে আপা, এই গানটা আপনার কণ্ঠে উঠান। আপা উঠালো, আমি রেকর্ড করলাম। 2 দিন পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 67তম জন্মবার্ষিকী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, ওখানে আপনার অনেকে উপস্থিত ছিলেন। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন আমাদের বিএনপির তারেক জিয়া সাহেব, যে তারেক রহমান সাহেব, মির্জা আব্বাস সাহেব এবং আরও অনেকে ছিলেন গণ্যমান্য। আর আমাদের ম্যাডাম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, উনি ছিলেন বিটিভিতে।
নতুন কুড়ির অনুষ্ঠান নিয়ে আমার মনে পড়ছে, ওখানে ছিলেন উপস্থিত। তো শাম্মী আক্তার আমাকে ফোন দিলেন, আমি বিটিভিতে ম্যাডামের ওখানে অনুষ্ঠানের সঙ্গে আমি সম্পৃক্ত, ওখানে আমার সুযোগ হয়েছে। তো শাম্মী আক্তার আমাকে রাতে 8টার দিকে ফোন দিয়ে আমাকে বলছে, ফারুক ভাই আপনাকে তারেক সাহেব বিশেষ একটা পুরস্কার দিয়েছে। তা আমি আমি ভাবছি শাম্মী আপা এটা যোগ করছে। 2 দিন আগে শাম্মী আপাকে আমি গান উঠাই দিলাম যে শহীদ জিয়া তুমি আছো অন্তরে মিশিয়া, কৃষক জেলে কামার তাঁতি, জানি সবাই তোমার সাথী, তোমার গানে উঠে জাগিয়া শহীদ জিয়া। শাম্মী আপা গানটা ফোক টাইপের আমি সুর করেছি, এবং শাম্মী আপা গেয়েছেও খুব সুন্দর। যে কারণে আপনার এই গানটা যখন শাম্মী আপা গাওয়ার পর তারেক সাহেব ইমোশনাল হয়ে উনি জানতে চাইলেন যে এই গানের গীতিকার সুরকার কে, আমি যেটা পরে জেনেছি শাম্মী আপার কাছ থেকে। তো শাম্মী আপা তখন বললেন যে এরকম এই গানের গীতিকার সুরকার একজন, তিনি হলেন কাজী ফারুক বাবু। তো মির্জা আব্বাস ভাই উপস্থিত থেকে তারেক সাহেবের অনুমতিক্রমে উনি স্টেজে ডিক্লার দিলেন যে এই গানের গীতিকার সুরকারকে আমরা বিশেষ একটা পুরস্কার ঘোষণা করলাম। এর পরের দিন পত্রপত্রিকা সব জায়গায় এটা ফ্ল্যাশ হয়ে গেল। তা আমি খুব লাকি যে এইরকম জিয়াউর রহমানের উপর গান লিখে আমি ইনশাল্লাহ আমি এটা আমার পুরস্কার, এটা 20,000 টাকা বড় কথা না, কিন্তু আমার যে এরকম একটা আমাকে মূল্যায়ন করা বা আমার গানটা তাদের হৃদয়ে পৌঁছা, হৃদয়ে লাগা, এটাই হলো আমার সার্থকতা। তো শাম্মী আক্তার তখন আমাকে ফোন করে জানালো যে ফারুক ভাই আপনি 20,000 টাকা পুরস্কার পেয়েছেন, তারেক সাহেব আপনার 20,000। আমি বলছি শাম্মী আপা আপনি নিয়ে যান। তো উনি বলছে ফারুক ভাই আপনি বিশ্বাস করছেন না। আমি ভাবছি হয়তো যোগ করছেন উনি, যে গানটা 2 দিন আগে উঠে দিলাম, উনি আজকে এইভাবে 20,000 টাকা বলছেন। আমি যে শাম্মী আপা আপনি নিয়ে যান। যে ফারুক ভাই আপনি 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 কোথায় এখন? আমি বিটিভিতে, এখানে তো আমাদের ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম আছেন নতুন করে অনুষ্ঠানে। তো বলে আপনি মির্জা আব্বাস ভাই আপনাকে বিশেষ একটা পুরস্কার ঘোষণা করেছে, আমি ওই গানটা আপনার ওই লেখা 2 দিন আগে যে উঠাই দিলেন আমাকে, আমি ওটা গেয়েছি এখানে, এই গানের জন্য আপনাকে বিশেষ একটা পুরস্কার। তখন আমি চিন্তা করলাম শাম্মী আপা তো পার্সোনালিটি একজন শিল্পী, জানেন বোধহয়। উনি আবার ফালতু বা ওরকম অস্বাভাবিক কোনো কিছু লোকটা। তখন আমি শাম্মী আপা কিছু বলেন তো বলে যে ফারুক ভাই আপনাকে তো এই গানের জন্য আমি গেয়েছি গানটা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর গান যে আপনি লিখেছেন। এখানে অনেকে উপস্থিত ছিলেন, তারেক সাহেব, মির্জা আব্বাস সাহেব, আরও অনেকে গণ্যমান্য যারা। তা আপনাকে এই গান লেখা এবং সুর করার জন্য বিশেষ একটা পুরস্কার ঘোষণা করেছে। তা আমি যে আলহামদুলিল্লাহ। তারপর আমি বললাম শাম্মী আপা ঠিক আছে ইনশাল্লাহ। আমি আবার বলে ফেলছি শাম্মী আপা 20,000 টাকা পুরস্কার তো আমি 10 নিব, আপনাকে 10 দিব, বলে ফেলেছি। এটা জাস্ট ইমোশনাল হয়ে আর কি, যেহেতু 20,000 টাকা, গানটা উনি না গাইলে তো আমাকে মূল্যায়ন হতো না। তা আমি আবার বলে ফেলেছি শাম্মী আপা আপনাকে 10,000 টাকা, 10 আপনার, আমার 10 এসে যায়। এরপর তো পরের দিন পত্রপত্রিকায় ফ্ল্যাশ হয়ে গেল, আপনার বিভিন্ন মহল থেকে আমাকে এটার জন্য সংবর্ধনা এবং আমাকে তারা কনগ্রাচুলেট করলেন। তো এতে আমি খুবই হ্যাপি। এত ভালো লেগেছে আমার। তখন এর আগে আমি আরেকটা গান লিখেছিলাম, মনে পড়ে আমার অনেক গানের মাঝে, যেটা স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, যদি না থাকতো স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, এ কথা জানে সারা বিশ্বের লোক। এই গানটা শুনেছেন বোধহয়? জি। এটা আমি একটু গেয়ে শুনে আপনাকে। জি প্লিজ। স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, যদি না থাকতো স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, এ কথা জানে সারা বিশ্বের লোক, এ কথা জানে সারা বিশ্বের লোক, স্বাধীনতা কখনো ঘোষণা হতো না। দুঃখের বিষয়, এই গান যখন 92-তে আমি বিটিভিতে এটা লিখে, যখন রিজিয়া পারভিন, প্রখ্যাত শিল্পী রিজিয়া পারভিনকে দিয়ে আমার স্টুডিওতে গানটা রেকর্ড করে আমি 90 দশকে আমি এই গানটা প্রচার করি বিটিভিতে। এই গান পরের যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে এই গান আপনার লেখার জন্য আমাকে তারা টার্গেট করে ফেলে, যে জিয়াকে আমি স্বাধীনতার ঘোষক কেন বলেছি। কত প্রতিহিংসামূলক আমার উপর যে একটা আচরণ, আমাকে লেখার জন্য আমাকে তারা টার্গেট করে পরবর্তীতে আমাকে নাটকীয়ভাবে আমাকে তারা আপনার অ্যারেস্ট করে আমার বাসায়। আপনার এভাবে পুলিশ এসে, আমি তখন খিলগাঁও ছিলাম, খিলগাঁও আমি আমার 6 মাসের বেবি, তাকে আমি স্লিপিং ড্রেস পরা,
আমি বাবুকে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম, ওই মুহূর্তে ইন্টারকম আমার যে স্টুডিওর ছেলে ওরা ফোন করলো যে বস, খিলগা থানার ওসি সাহেব এসছেন, আপনার আপনার সাথে কথা বলবেন। তো আমি আবার বললাম যে এত রাতে, যে তখন ভাবলাম যে ও যে 26শে মার্চ এরকম সামনে কয়েকদিন পর, ভাবলাম হয়তো হতে পারে গান লেখার টার্গেট। তো আমি আমি বললাম ঠিক আছে আমি আসছি। আমি আমি জাস্ট স্মোকিং করতাম তখন, সিগারেট নিয়ে প্যাকেট নিয়ে আমি আসলাম জাস্ট। তখন ওনারা আসলেন, আমি আমার সিটে গিয়ে বসলাম, বললাম যে হ্যাঁ বসেন আপনারা, যে কি ঠান্ডা খাবেন না গরম খাবেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা আনবো? বলছেন না কিছু লাগবে না, ওই যে সাব ইন্সপেক্টর এরা পুলিশ, হ্যাঁ, যে আপনি একটু আমাদের খিলগা থানা আসবেন, স্যার আপনার সঙ্গে কথা বলবেন। আমি যে এত রাত, তখন আমি বললাম রাত এত রাতে? বলছে হ্যাঁ আপনার গানের ব্যাপারে একটু আপনার সঙ্গে কথা বলবেন এসে। তখন আমি জাস্ট ওই গিন্নিকে একটু বলে জাস্ট আমি ওই অবস্থায় নিচে বাইরে গিয়ে দেখি যে একই, মানে আপনার পুলিশের গাড়ি, আপনার 4-5টা গাড়ি নিয়ে, মনে হচ্ছে যেন তারা কোনো প্রেসিডেন্ট বা মন্ত্রী লেভেলের কাউকে অ্যারেস্ট করার জন্য তারা এই আয়োজন তাদের। এইভাবে আমি যখন দেখলাম যে একই বাইরে এগুলো কি, হ্যাঁ এই মানে আপনার পুলিশ যে আসামি ধরার যে সব পিক আপগুলো, এইসব ফোর্সগুলো দেখে যে আমাকে, তখন আমি ভাবলাম যে আমি তো ওরকম কোনো পলিটিশিয়ানও না, আমি ওরকম কোনো রাজনীতিবিদও ওরকম না যে আমাকে তারা এই পুলিশ এসে এইভাবে নাটকীয়ভাবে অ্যারেস্ট করবে। পরে তারা একটা পিক আপে আমাকে উঠায় নিয়ে জাস্ট ওই গাড়ি বসা অবস্থায় আমাকে কিছুক্ষণ বলে যে বসেন, ওখান থেকে তারা আমাকে নিয়ে যায় মতিঝিল থানা। মতিঝিল থানা আমাকে নিয়ে যায়, মতিঝিল থানা নিয়ে গিয়ে ওখানে জাস্ট আপনার বাসায় শুধু একটা ফোন করলাম ইয়ে দিয়ে, জাস্ট আমি এইভাবে আমাকে মতিঝিল থানা নিয়ে যাচ্ছে। তখন গিন্নি আমাকে শুধু একটু করলেন যে কোনো টেনশন করো না, ইনশাল্লাহ কোন টেনশন করে, আমার প্রেশার হাই প্রেশার একটু টেন্ডেন্সি ছিল, তো ও জানে ওষুধ খেতাম, তো বল কোন টেনশন করার কিছু নেই, ঠিক হয়ে যাবে সব। আমি বললাম আমি এখন মতিঝিল থানায় যাচ্ছি। মতিঝিল থানায় গিয়ে আমাকে ওভাবে এক পর্যায়ে কথা বলতে আমাকে লকআপ, আমার মোবাইল টোবাইল সব কেড়ে নিল, চেইন এগুলো হাতে, ব্লেজার যেগুলো ছিল কেড়ে নিয়ে আমাকে লকআপের ভিতরে ঢুকাই দিল। লকআপে নিয়ে ওখানে তারা জাস্ট আমাকে, পরে আমার এই শুনে আমি তখন নাদিম মাহমুদ, বিখ্যাত আপনার পরিচালক, প্রযোজক, সিনেমার পরিচালক, ওনার তার ছবিতে আমার বন্ধু মানুষের তুই করে সম্পর্ক, ওর ছবিতে আমি গান লিখছিলাম, সংগ্রামী প্রেম। ওই ছবির তখন মিউজিক ডিরেক্টর আমাকে সে সিলেক্ট করেছিল, ওই ছবির কাজ করছিলাম। কিভাবে যেন ওই মোবাইল টোবাইল কাড়ার আগে আমাকে কথা বললো যে দোস্ত তুমি কোথায়? তো আমি বললাম যে আমি তো মতিঝিল থানা। মতিঝিল থানা কেন? আমি জানি না, ওরা আমাকে নিয়ে আসছে। তো ও দলবল নিয়ে চলে আসছে, তো এসে দেখে আমাকে, আমি ইয়েতে লকারের ভিতরে। তো এখন তো সে অবাক হলো, কি ব্যাপার, কাজী ফারুক বাবুল, সে কোনো পলিটিক্স করে না, সে ওরকম পর্যায়ের কেউ কোনো নেতা না, তাকে এইভাবে এনে নাটকীয়ভাবে। তখন এই করতে আমাকে থানায় 2 দিন রেখে আমাকে পরবর্তীতে একেবারে ঢাকা কেন্দ্রীয় কারাগার, সেন্ট্রাল জেলে আমাকে মানে থাকতে হলো। যে বেল হবে করে তারা এভাবে বেল দেয়নি, আমার নামে মামলা, একটা মামলা বেল হয়, আরেকটা দেয়, একটা মামলা বেল হয়। আমাকে মিথ্যা সব মামলা, আমার কাছে সব কপি, সব মামলার কপি, 134(2)99, 29(2)98, যে 74 সনের বিশেষ ক্ষমতা আইন, সেই ইয়েতে আমাকে মামলায়, এক একটা মামলার সঙ্গে, আমার মামলার সঙ্গে মির্জা আব্বাস, সাদিক হোসেন খোকা, ব্যারিস্টার আবুল হাসনাত, তারপর আপনার গয়েশ্বর রায়, এইসব নেতাদের সাথে আমার নামটা ঢুকিয়ে আমাকে, আমি নাকি মিছিলে ছিলাম, আমাকে মিছিল থেকে অ্যারেস্ট করে, হয়ারেজ আমাকে বাসা থেকে তারা অ্যারেস্ট করে, এইসব করে আমাকে, আমার 6 মাসের বেবি, তখন আমি রীতিমতো মানসিকভাবে একটু ছিলাম। আপনার কি বলবো, একটা কোরবানির ঈদ আমাকে এই সেন্ট্রাল জেলে থাকতে হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এটা কত বড় দুঃখজনক। তো এই দুঃখটা সত্যিকার অর্থে এতদিন, এই 17 বছর আমি এটার কারণে আমাকে শাস্তি পেতে হয়েছে। বিগত গভর্নমেন্ট, যে আওয়ামী লীগ সরকার, আমাকে 17 বছর রেডিও টেলিভিশনে আপনার ঢুকতে দেয়নি। কোনো রকম আমার সুযোগ সুবিধা, আমি যে বেঁচে আছি শুধুমাত্র একমাত্র আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা। আর আমার মেয়েরও একটা কষ্ট, সেই মেয়ে ছোট ছিল, এখন সেই মেয়ে আল্লাহর অশেষ রহমতে সে নর্থ সাউথে লেখাপড়া করতো, নর্থ সাউথের টিচার ছিল। আমার একটাই সন্তান, জানেন বোধহয় মেয়েটা, কাজী রামিসা রিফা তাইবা নাম।
তো মাশাআল্লাহ সে নর্থসাউথের টিচার থেকে ওখানে তার এক টিচারের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা তার খোঁজখবর নিয়ে আমরা বিয়ে দিয়ে দিয়েছি। এবং আমার মেয়ে মাথায় আসলো হঠাৎ যে সে কম্পিউটার সায়েন্সের উপর সে তার সাবজেক্ট উঠেই ছিল সে পিএইচডি করবে। ঠিক আছে, পিএইচডি করে সে এখন কেন্টাকি ইউনিভার্সিটিতে আপনার আমেরিকা, ওখানে সে পিএইচডি করছে উইথ হার হাজব্যান্ড। তার হাজব্যান্ডও স্পাউস হিসেবে গিয়েছে আর কি। দোয়া করবেন। তার মনে একটা কষ্ট, যেটা বলছি যে বাবাকে জেল খাটতে হলো, বাবা কেন জেলে গেল, বাবা তো একজন পলিটিশিয়ান না, বাবা তো ক্রিমিনাল না। জি, তো এটা দুঃখজনক। তবে আমি বলে ফেলি এটাই, তবে আমার শান্তি আত্মার তৃপ্তি লাগছে। আমি ওই দুঃখ ভুলে গিয়েছি শুধুমাত্র যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর গান লিখে আমি, তারেক সাহেব আমাকে বিশাল একটা পুরস্কার দিয়েছে। এই আপনার পুরস্কার পেয়ে আমি ওই দুঃখগুলো কেন জানি মোটামুটি আমার হৃদয় থেকে ওটা হালকা হয়েছে। জি, এটা হলো বাস্তবতা। জি, ধন্যবাদ। তো আপনি নতুন কুড়ির সঙ্গে অনেক আগেও যুক্ত ছিলেন, বা ম্যাডাম খালেদা জিয়া বিটিভিতে যখন ছিলেন প্রোগ্রামে আপনি সেখানেও কাজ করছিলেন। তো সেইটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার এখন মানে ব্যাপকভাবে মহাসমারোহে আমরা বলবো যে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে নতুন কুড়ি, এবং আপনি সেটির বিচারক এবং ডিজি, বিটিভির ডিজি মাহবুবুল আলম তিনি সহ দেখলাম আমরা ঢাকার বাইরে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছেন, বিচার করছেন। তো এই নতুন কুড়ির এই প্রতিযোগিতা সম্পর্কে যদি আপনি একটু বলেন যে বর্তমান প্রেক্ষাপটে। নতুন কুড়ি অ্যাকচুয়ালি এটার আবির্ভাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, এবং তার এই ভালোবাসাকে কেন্দ্র করে বিটিভিতে একটা অনুষ্ঠান, এই যে নতুন কুড়ি, যেটা এই নতুন কুড়ি এমন একটি অনুষ্ঠান যেটা অনেক প্রতিভা দেশের আনাচে কানাচে, যারা কোনো সুযোগ পায় না একটা পর্যায়ে আসার বা তাদের প্রতিভা বিকশিত হবার কোনো মাধ্যম ছিল না তখন, একমাত্র এই বিটিভিতে নতুন কুড়ি, যে নতুন কুড়ির উছিলায় আজ অনেক শিল্পী প্রতিষ্ঠিত বাংলাদেশে, যাদেরকে আমরা স্টার হিসাবে চিনি, তারাও কিন্তু এই নতুন কুড়ি দিয়ে এসেছে। সালাম ভাই, জি, তো দীর্ঘ 19 বছর পর আপনার নতুন কুড়ি বিটিভি কর্তৃপক্ষ এই নতুন কুড়িটাকে আবার শুরু করেছেন 2025 সালে। এবং বিটিভিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং 19 বছর পর কেন জানি সারা দেশে এই নতুন কুড়ির একটা আলোড়ন একটা সৃষ্টি হয়েছে, যেটা এই বিগত 16-17 বছর এইগুলো, এই বাচ্চাদের এই নতুন নতুন প্রতিভা বিকাশ হবার কোনো সুযোগ ছিল না। এটা একেবারে আপনার এটা একটা মানে আপনার একটা বদ্ধ ঘরে, একটা অন্ধকারে শিশুদের জীবন আমি মনে করি অতিবাহিত হয়েছিল। এবং কোনো নতুন শিল্পী, ভালো শিল্পী, অ্যাকচুয়ালি প্রতিভাবান শিল্পী, মেধাবী শিল্পী এই 16-17 বছরে কিন্তু তৈরি হয়নি। যা তৈরি হয়েছে এই জিয়াউর রহমানের আমলে, আপনার যেটা নতুন কুড়ির মাধ্যমে অনেক অনেক নতুন শিল্পীরা আজকে তারা প্রতিষ্ঠিত। তো বাংলাদেশ টেলিভিশন উদ্যোগ নিয়ে 2025-এ এখন সুযোগ এসছে, যেহেতু এতদিন সে পরিবেশ ছিল না, যে কারণে তারা উদ্যোগ নিয়েছে। এবং আমিও, আপনি বললেন যে অনেকে আমার পাশাপাশি অনেকে বিচারক হিসেবে সুযোগ, আমার ময়মনসিংহ জেলায় যেটা, আমি খুব হ্যাপি যে ওখানে আমাদের ডিজি মহোদয় সাহেব মাহবুবুল আলম সাহেব, উনি আমাদের পরিদর্শন করেছেন আমাদের কেন্দ্র, এবং 2 দিন ছিলেন। 2 দিনে ওনার সঙ্গে আমরা বেশ সময় দিয়েছি ওনাকে, এবং উনি আমাদের সময় দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটা গর্বের ব্যাপার। তো আমি আশা করব এই নতুন কুড়ি মাধ্যমে আগামীতেও অতীতের ধারাবাহিকতায় অনেক অনেক নতুন শিল্পীরা বিকশিত হবার একটা সুযোগ পাবেন, এবং আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং বাংলাদেশ টেলিভিশন আবার আগে পর্যায়ে, বাংলাদেশ টেলিভিশন সব চ্যানেলের ঊর্ধ্বে ছিল এক সময়, এটা আপনিও স্বীকার করবেন। জি, এখনো আবার নতুন করে বিগত 16-17 বছর এত দলীয়করণ, এত আপনার রেশারেশি, প্রতিহিংসার আক্রমণ, আঘাত, এগুলো শিল্পীদের ভিতর, অনেক শিল্পীকে তারা, শুধু আমি একা না, আমার পাশাপাশি অনেক শিল্পীকে তারা বিভিন্ন কারণে শুধুমাত্র বিএনপি মাইন্ডেড হওয়াতে টেলিভিশনে তারা ঢুকতে দেয়নি। তার ভিতরে আমি বলতে পারি আসিফ, আপনার রিজা পারবেন, আপনার এই যে ন্যান্সি, তারপর আপনার এরকম অনেক শিল্পী আছেন, বেবি নাজনীন, রাইট, এরকম অনেক শিল্পীকে তারা বিটিভি এবং বেতার থেকে তারা দূরে রেখেছে, তাদেরকে ঢুকতে দেয়নি। তো এটা তো একটা শিল্পীর জন্য, যে দেশের সংস্কৃতি ডেভেলপ হতে পারে না, সংস্কৃতিটাকে মাটির নিচে চাপা রাখে, সেই দেশ তো কোনো দিন উন্নয়নের সূর্য তারা দেখবে না, এবং উন্নয়নের যে মুখে মুখে উন্নয়ন, এগুলো কখনো তারা সত্যিকার উন্নয়ন
যে মানুষের মনের উন্নয়ন, মানবতার উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশে কোনোদিন উন্নয়ন হবে না। তবে সেই আমরা যখন নতুন কুড়ির মাধ্যমে যখন সারা দেশব্যাপী যখন এরকম একটা আলোড়ন ছিল, নতুন নতুন প্রতিভা বিকশিত হওয়ার একটা সুযোগ ছিল, সেই উন্নয়নটাই মানুষের ভিতরে হিংসা ছিল না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে কি করে, এইসব ছিল না। এই 17 বছর শুধু এগুলোই ছিল যে বিএনপি গন্ধের কেউ টেলিভিশনে যেন না ঢোকে, বিএনপির গন্ধের টেলিভিশনকে বেতারে না ঢোকে, বিএনপির গন্ধের কেউ কোনো সুযোগ যেন না পায়। এই 17 বছর যে বেঁচে আছি, সবচেয়ে বড় কথা আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বাঁচার কোনো ছিল না। আমার উপর এত নির্যাতন, আমি 6 মাস জেলে রেখে তারপর আমার কোনো কার্যক্রম 16 বছর সরকারি কত ট্যুর আছে, সরকারি বিভিন্ন কালচারাল এরকম টিম আছে, বিশ্বাস করবেন আপনি বিটিভি টেলিভিশন বন্ধের পাশাপাশি কোনো একটা জায়গায় কাজী ফারুক বাবুলের নাম নাই। এটা কত বড় লজ্জাজনক ঘটনা যে কোনো দেশে একজন, আমি কাজী ফারুক বাবুল, যেখানে 10,000 গান, বাংলাদেশে একজন শিল্পী নাই সালাম ভাই, একজন শিল্পী নাই বাংলাদেশে প্রতিষ্ঠিত যে আমার লেখা গান করে নাই। আপনি জানেন, আপনি আমার প্রশংসা করেন অনেক। তো এটাই আজকে কথা বলার সুযোগ দিয়েছেন বলে আমি দুইটা কথা বলতে পারছি শ্রোতাদের উদ্দেশ্যে, তা না হলে এটাও হয়তো বলা হতো না কখনো। জি, তো একটা ব্যাপার, আপনার গান গেয়ে আমরা রবি চৌধুরী থেকে শুরু করে আদনান বাবু, ইমতিয়াজ বাবু, অনেকে সুপারস্টার হয়েছেন, তারকা হয়েছেন, বা যারা নতুন এসে তারকা হয়েছেন, অনেক ঘটনা। কিন্তু মাইলস যারা একটা প্রতিষ্ঠিত ব্যান্ড এবং বাংলাদেশের শীর্ষ একটি ব্যান্ড, এবং তাদের যে এখনও তারা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, যে তারা এত গান করে, কিন্তু আপনার লেখা যে গান চাঁদ তারা সূর্য নও তুমি, সেই গানটি গিয়ে তারা আসলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, এবং এখনও তারা কোনো মঞ্চে গেলে ওই গানটি তাদের গাওয়ার জন্য অনুরোধ করা হয়। তো এই চাঁদ তারা সূর্য নয় গানের মধ্যে আসলে কি এমন মৌলিকত্ব বা কি সৌন্দর্য রয়েছে যে কারণে তার এই গানটি এখনও মানুষের হৃদয়ে টানে? আসলে গান তো আপনার যখন জনপ্রিয় হয়, যে কোনো শিল্পীর বা কোনো গীতিকারের লেখা, সে গান তো মানুষ সার্বজনীন। আমরাও ছোটবেলা থেকে যেসব গান শুনে আসছি সেগুলো তো আমরা সারাক্ষণ মনে রাখছি, এটাই স্বাভাবিক। তবে সেদিক থেকেও আমি এত লাকি যে বললেন চাঁদ তারা গান, রবি চৌধুরীর যে উত্থান, যে গান দিয়ে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, মৌচাক মার্কেট হলো দেখা বাবু, রংনামার টেলিফোনে আদনান বাবু, অসংখ্য গান ফিল্মে, এন্ড্রু কিশোর নদীতে জল ছাড়া, ঢেউ ওঠে না, তারপর রুনালেলা ম্যাডাম গেয়েছেন চাঁদে আসি মধুর জোছনা, সাবিনা ইয়াসমিন আপা গেয়েছেন এই যে আপনার পোড়ামন, অসংখ্য গান করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে। তো আমি এত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে একজন গীতিকারের এতগুলো গান মানুষের মুখে দেয়া, এটাও একটা আল্লাহর অশেষ রহমত। যারা অতিথি দিয়ে গেছেন তারাও আমি বলবো এটা আল্লাহর একটা অলৌকিক এবং একটা অস্বাভাবিক, আল্লাহর একটা নিদর্শন, এবং আল্লাহর একটা এটা বলবো যে আল্লাহ নিজেই ওনাদের হেল্প করেছেন, যে কারণে এত গান উপহার মানুষ নিয়েছে। মানুষ এখন যেসব গানের কথা বললেন, মানুষের হৃদয়ে সব গান তো আর, যেমন 10,000 গান আমার, আপনি ওই আপনার 10,000 কিন্তু হৃদয়ে গাঁথেনি। জি, এখানে অল্প সংখ্যক গান, এটা সবার জীবনে, এটা সব শিল্পীর জীবনে সব গান হৃদয়ে গাঁথে না, জি, শ্রোতারা নেয় না। তো সেদিক থেকে কিছু গান আমি গীতিকার হিসাবে, সুরকার হিসাবে, একজন মিউজিক ডিরেক্টর হিসেবে আমার সৃজনশীল সৃষ্টি আমি মনে করি যে শ্রোতাদের মাঝে বেঁচে আছে, এবং শ্রোতারা আমাকে ভালোবাসছেন এবং আমাকে স্মরণ করছেন বলে আমিও বেঁচে আছি ইনশাল্লাহ। আমি একটা কথা বলি যে ওই যে জিয়াউর রহমানের গান, আবার বলছি, জিয়াউর রহমানের যে গানটা শাম্মী আক্তারকে দিয়ে করেছিলাম, এটা পুরস্কার পেয়েছি 10,000 টাকা, 20,000 টাকা পুরস্কার আপনার তারেক জিয়া কর্তৃক। আমার যেটা এটা বলতে ভুলে গেলাম, সেটা হলো যে আপনার যে রিজা পারভিনকে দিয়ে যে গান করেছি আপনার স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, এত 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 দুঃখজনক, মানে দুঃখ ভারাক্রান্ত মনে জানাতে হচ্ছে আমাকে, এই গানটি বিগত আওয়ামী লীগ সরকার তাদের, আমি শিল্পী বলবো না এদেরকে, এরা তো শিল্পী কি করে হয়, শিল্পী কি করে একজনের সৃষ্টিকে তাদের ওখানে জিয়ার জায়গায় শেখ মুজিব বঙ্গবন্ধু নামটা লিখে হুবহু আমার লেখা আমার সুর করা গানটি বিটিভিতে তারা প্রচার করছে, এবং বিটিভির যে করেছে তার মায়ের নাম দিয়ে, তার মা গীতিকার, অথচ তার মা জীবনে কোনোদিন গান লিখেছেন কিনা, তার মা কি এমপি ছিলেন না কি ছিলেন, এই যে নোংরামিগুলো যে বিটিভিতে তারা করে, শেখ হাসিনা খুব বাবা দিচ্ছেন এই গানের জন্য, তারপর এই গানের জন্য অলরেডি তাকে পুরস্কৃত করেছে, আমার লেখা আমার সুর করা গান। তো
তো এই জিনিসগুলো তো একটা দেশে, আমার কথা হলো আমার এটাকে ফলো করে, আমি জিয়ার রহমানকে নিয়ে লিখেছি, এটাকে ফলো করে তারা আরেকটা করতে পারতো, জি আমার দুঃখ থাকতো না। কিন্তু আমি নীরবে সয়ে গেছি, কোনো প্রতিবাদ করতে পারিনি, কারণ আমি প্রতিবাদ করে তো আবার জেলে যাব। জি এক গান লিখে তো আমি জেলে গিয়েছি, যে কারণে শুধু আমার ভক্তরা আমাকে ফোন করে যে গুরু স্যার আপনার ওই গানটা যেটা আমরা আমাদের মুখে মুখে এই গানটা, স্বাধীনতা কখনো ঘোষণা হতো না যদি না থাকতো স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, এই কথা জানে সারা বিশ্বের লোক। এই গানটা বিটিভিতে যাচ্ছে অন্যের নামে, কোন একজন মহিলার নামে গীতিকার, আর কে গাচ্ছে যেন একজন এই। তা আমিও তখন বিটিভি খুলে দেখি আমার গিন্নি সে ডেকে বলতেছে যে পাপা আমার মেয়ে এসো, যে এই গানটা না তোমার। তো গিনি বলে এই গানটা না তোমার লেখা, তোমার সুর, এটা রিজা পারভিন গেয়েছে। তা আমি বলি কি করব ভাই, কি করার আছে, কার কাছে বলবো, আমি কোথায় গিয়ে বলবো, কোথায় গিয়ে বিচার পাবো যে আমার গান আমার লেখা সুরে বিটিভিতে 17 বছর তারা প্রচার করছে এইভাবে। তো এরকম একটা দেশে মানে আমাদের মতো মানুষ আমরা জন্ম নেওয়াটাই আসলে কেমন যেন সমস্ত কিছু এই বিগত 17 আজকে বলার সুযোগ এসছে বলে বলতে পারছি। আমরা তো ভাবিনি কখনো যে মৃত্যুর আগে আমাদের ধারণা ছিল যে আমরা কখনো বিটিভিতে টেলিভিশন বেতারে ঢুকতে পারবো না। আল্লাহর অশেষ রহমত যে আমরা এই 5ই আগস্ট যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে আমি যতটুকু পেরেছি ফেসবুক গান লেখা থেকে শুরু করে এটার সাথে সম্পৃক্ত হয়ে আমিও এই ছাত্রদের সাথে একাত্ম হয়ে আজকে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, আজকে আমি টেলিভিশনে যেতে পারছি, টেলিভিশন প্রোগ্রাম করতে পারছি, আজকে বেতারে যেতে পারছি। তো এটাই হলো আমি মনে করি স্বাধীনতা যদি বলতে চান প্রকৃত অর্থে, আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের এই স্বাধীনতা, যে এখন যে মানুষ, যে আজকে দেখেন বিগত সরকারের সময় কেউ একজন সরকারের সমালোচনা করতে পারতো না। একজন বাচ্চা একটা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাকে অ্যারেস্ট করেছে, তাকে জেলে যেতে হয়েছে। এখন একজন কথার কথা, একজন মালি, একজন সুইপার, একজন যে কোনো লেভেলের লোক ডক্টর ইউনূস বদনাম করছে, ডক্টর ইউনূস সমালোচনা করছে, হয়তো তাকে কেউ আপনার অ্যারেস্ট করছে না, জেলে থাকতে হচ্ছে না, আয়না ঘরে থাকতে হচ্ছে না। তো জিনিসগুলো এগুলো আমাদের, আমি মনে করি যে এই স্বাধীনতা যেটা, এটাকে আমরা ধরে রাখতে হবে। এটা মানুষের মাঝে এই সম্পৃক্ততা, ভালোবাসার যে আন্তরিকতা মানুষের ভিতর, যে যার যে কোয়ালিটি, তাকে সেই সুযোগ দিতে হবে, তার সে অধিকার। সে কেন শিল্পীদের ব্ল্যাকলিস্ট হবে, এই জিনিসগুলো তো শোভনীয় না। শিল্পী কেন ব্ল্যাকলিস্ট হবে? শিল্পী সবার জন্য, যে সরকারই আসবে শিল্পী তার এরকম একটা মনোভাব নিয়ে, অথচ সব সরকারই আমাদেরকে ইউজ করে। জি সব সরকারই আমাদের, তো এগুলো ঠিক না। জি ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাই যে আপনি তো দেশের রুনালারা থেকে শুরু করে সবার গান করেছেন, এবং ভারতেরও অনেক বড় বড় আশা ভোসলে, জোজো, হৈমন্তী শুক্লা, তো ভারতের যেসব শিল্পীরা আপনার গান করেছেন তাদের আন্তরিকতা বা তাদের পেশাদারিত্ব নিয়ে আপনার মূল্যায়ন যদি একটু বলেন। শিল্পী বলতে অ্যাকচুয়ালি আমি ওনাদের কাছ থেকে শিল্পীর যে প্রকৃত গুণ, যে একজন শিল্পী শুধু গান গাইলে, একটা গান হিট হয়ে গেলে কিন্তু শিল্পী হয় না। শিল্পী থাকতে গেলে একজন বিনয়ী, প্রথম হলো নিবেদিত প্রাণ এবং বিনয়ী হতে হয়। তো এই বিনয়ের সমস্ত গুণ, একজন শিল্পীর গুণ আমি দেখেছি ওনাদের মাঝে। আমি রুনা লায়লার মাঝে দেখেছি, সাবিনা আপার মাঝে দেখেছি, আমি আশা ভোসলের মাঝে দেখেছি, আমি হৈমন্তী শুক্লার মাঝে দেখেছি, এইসব গুণী শিল্পীদের মাঝে দেখেছি। কিন্তু আমাদের এখানে এত দুঃখজনক কিছু ব্যাপার ঘটে যায় যে মাইলসের এইরকম একটা গান, আমি চারতারা গান সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে যে গানে, সেই গান আমার লেখা, আমি হামি সাবিনের বাসায় গিয়ে রাতে জেগে জেগে এই গান লিখেছি। তারা কষ্ট লাগে যে তারা আমার গান দিয়ে মাইলসকে চিনেছে, এই চারতারা গান দিয়ে। ওই অ্যালবামে আমার দুটো গান ছিল, চারতারা এবং দিন গেলে দিন আসে ফিরে, এই দুটো গান। এ সাইডে ক্যাসেট ছিল, এ সাইডে এবং বি সাইডে। তো ওরা ঘুণাক্ষরে আমি এই গানের স্রষ্টা, অথচ তারা আমার নাম একবার বলে না। তো এই কালচারগুলো, এগুলো কিন্তু আপনি যেটা বললেন যে ওই ভারতীয় যে আপনার পাশের দেশ, তাদের ওখানে কিন্তু প্রথমেই তারা প্রচার করে গীতিকার, সুরকার, প্রথমে গীতিকারকে, সুরকারকে, তারপর আপনার অন্য যারা। তো এই জিনিসগুলো পরিবর্তন হতে আমাদের এখানে দরকার। মানুষের মন মানসিকতা, একজন শিল্পীর প্রকৃত গুণ, এই গুণগুলো আমি যেহেতু আপনার ওনাদের সাথে কাজ করেছি, ওনাদের সান্নিধ্যে আমার লেখাও সুরে বেশ কিছু গান আমি করার সুযোগ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। তো এইসব গুণ একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে, একজন শিল্পীকে প্রকৃত শিল্পী হবার ক্ষেত্র তৈরি করে দেয়। আমি মনে করি সেদিক থেকে এখানেও ভালো শিল্পী, ওই যে বললাম যাদের কথা, যে অবশ্যই শিল্পী হতে গেলে আপনাকে গুণী হতে হবে, গুণ থাকতে হবে, বিনয়ী হতে হবে। আপনি এই
সবচেয়ে বড় শিল্পীর যে বিনয় এবং নম্রতা, এগুলো শিল্পীকে বাঁচিয়ে রাখে। আপনি আপনি গান গাবেন, আপনি সন্তান যদি তার বাবার নাম মুখে না নেয়, তার মায়ের নাম মুখে না নেয়, বা তার মা স্বীকৃতি না দেয়, তাহলে সেই সন্তান কি সন্তান হতে পারে? ঠিক গানের ক্ষেত্রেও আপনি গীতিকার সুরকারের নাম যদি আপনি উপস্থাপন করতে ভুলে যান বা আপনি না বলেন, তো এটা তো আপনি তো প্রকৃত শিল্পীর আপনার এটা গুণের পর্যায়ে পড়ে না। এটা আমি মনে করি যে এগুলো পরিবর্তন আনা জি, দরকার। তো আপনি তো এই সঙ্গীতাঙ্গনে যে আলোচনার ঝড় এবং যে অবদান, এর পাশাপাশি আপনি একজন হোমিও চিকিৎসা বিজ্ঞানী হিসেবেও মানুষের সেবা করেছেন অনেক বছর, বা 17 বছর আমরা দেখেছি যে আপনি ওই জায়গাটাতেও সময় দিয়েছেন। কিন্তু আমরা মূল যেটা দেখেছি যে আপনি বিনোদন সাংবাদিকতায়ও সেই মানে প্রায় 30, 35, 40 বছর ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন, এবং বাংলাদেশের যে পাকিস্তান আমলের যে সংগঠন রেজিস্টার্ড বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস, আপনি সেখানেও নেতৃত্ব দিয়েছেন, এবং সেখানে আপনি সভাপতি প্রার্থী হিসাবে ব্যাপক একটি ফাইট বা লড়াই হয়েছে ফাল্গুনী হামিদ, আর আপনি একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো সেই যে চলচ্চিত্র সাংবাদিকতা বা এই যে নেতৃত্ব কিংবা বিনোদন সাংবাদিকতা, এই জায়গাটায় আপনি কতটুকু সময় দিতে পেরেছেন, বা এই জায়গাটার প্রতি আপনার অনুভূতিটা কেমন? ধন্যবাদ সালাম ভাই। আমি হোমিওর কথা যেহেতু ওঠালেন, এই হোমিওটার একটা রহস্য আমি আজকে আপনার সামনে উপস্থাপন করছি শ্রোতাদের উদ্দেশ্যে। যে হোমিও ডাক্তার, ঠিক আছে, আমি কাজী ফারুক বাবুল, কিন্তু হোমিও ডাক্তার হবার কোনো কথা ছিল না। এটারও এখন বলার সুযোগ আছে বলে আমি বলছি, যেহেতু বলতে পারছি এখন। আগে এই কথাগুলো আমি বলতে পারিনি বিগত সময়ে। যখন 16-17 বছর বেতার এবং টিভি এবং বেতারে আমাকে, টেলিভিশন এবং বেতারে যখন আমার একেবারে আমাকে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করে, আমি ঢুকতে পারিনি। আমি রেগুলার ওখানে প্রোগ্রাম করতাম, ওখান থেকে একটা ইনভেস্ট পেতাম, আমি শ্রম দিয়ে, মেধা দিয়ে, টেলিভিশন রেডিও থেকে, ওখান থেকে আমার একটা ইনকাম সোর্স। জি জি। তো এটা যখন বন্ধ করে দেয়, তখন আমি ভাবলাম যে রেডিও টেলিভিশন ঢুকতেই পারিনি শুধুমাত্র বিএনপি মাইন্ডেড হওয়াতে। তো আপনার এখন আমি কি করব? আমি কি পেঁয়াজের আড়ত দিব, বাকি আমি গ্রামে গিয়ে হাল চাষ করবো? এত এত গান মানুষকে দিয়েছি, মানে আমি ভেবে পাচ্ছি না। আমি লেখাপড়া করেছি জেনারেল জুলজি নিয়ে, আপনার জুলজি সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমি লেখাপড়া করে, তো আমি সাধারণ লাইন লেখাপড়া করেছি। তখন চিন্তা আসলো যে কি করা যায়। তো কোনো না কোনোভাবে এটার একটা হিস্ট্রি আছে, বলতে গেলে তো অনেক কথা, এত সময় নেই, আমি সংক্ষেপে বলি। তখন আমার মাথায় আসলো যে হোমিও করা যাবে, যে হোমিওটা আপনার ওরকম বয়স বা ওরকম লাগে না, যেটা আপনার সায়েন্সের স্টুডেন্ট হলে হোমিওটা আর সহজ। তা আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে হোমিও ডাক্তার হই, এবং সে ধারাবাহিকতা আমি আমার মিরপুর ডিএসএস শপিং কমপ্লেক্সে আমার চেম্বার এখন পর্যন্ত। আমি এটা বলবো যে আমি আসলে ওই আঘাত থেকে, যে যখন টেলিভিশন রেডিও আমাকে আমার আমার কর্মস্থল থেকে যখন আমাকে বঞ্চিত রাখে এই 16-17 বছর, তখন বাধ্য হয়ে আমি এই হোমিওটা করেছি। আর বাসসাস যেটা বললেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, নিঃসন্দেহে এটা আমাদের একটা ঐতিহ্যবাহী একটা সংগঠন, দীর্ঘদিনের সংগঠন, যেখানে এখানে অনেক গুণী গুণী সাংবাদিকদের পদার্পণ। তো তার ভিতর আপনি তো দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত। আমিও দুবার ইলেকশন করেছি। এটা হলো সাংবাদিকতা। আপনি ভালো করেই জানেন আমার জীবনের শুরুটাই ছিল সাংবাদিকতা দিয়ে। আপনার তারকাবাণী, তারপর আপনার আরো তারকাবাণী, আরো কি যেন পত্রিকা ছিল না, আজকের বিনোদন। জি, আজকের বিনোদন, আজকের বিনোদন। হ্যাঁ, পরে এর আগে তারকাবাণী, আরো কয়েকটা সিনে বাংলা ট্যাবলেট সাইজ। জি জি জি, ওগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম, ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ছিলাম বিভিন্ন পত্রিকার সঙ্গে। পরবর্তী টেলিভিশন কেন্দ্রিক হওয়াতে তখন আমি পত্রিকার সময় দিতে পারিনি বলে তখন মোটামুটিভাবে আমি বিটিভি নিয়ে ব্যস্ত ছিলাম। তো দীর্ঘ এই 17 বছর ওই ডাক্তার পেশায় নিয়ে আমি আর পত্রিকাতেও তেমন একটা সময় ওরকমভাবে না দিলেও, কিন্তু বর্তমানে আমি আপনার যে সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা, দৈনিক পত্রিকা আপনার গণকণ্ঠ, এটার সহকারী সম্পাদক হিসেবে বর্তমানে আছি। এবং ওটার সঙ্গেও আপনিও আছেন, আপনিও একজন নির্বাহী ওই পত্রিকা। তো যে কারণে আমরা ওভাবে আমরা একসাথে কাজ করছি। এবং গণকণ্ঠেরও আপনার যে প্রতিষ্ঠাবার্ষিকী সম্ভবত আগামীতে, এই লক্ষ্যে আমরা আয়োজন চলছে আমাদের। তো এইভাবে যা সাংবাদিকতা, এটাও আমার একটা বলতে পারেন যে আমার সেই শুরুটা যে সাংবাদিকতা দিয়ে শুরু,
তো ওই টেলিভিশন গান গান লেখার ক্ষেত্রে যখন আমি পুরোপুরি এটাকে পেশা এবং নেশা থেকে পেশা হয়ে যায়, যে আমি গান লিখে ইনকাম করছি, জি আমি ফিল্মে গান লিখে আমি পয়সা পাচ্ছি, আমি অডিও ইন্ডাস্ট্রিতে গান লিখে আমি পয়সা পাচ্ছি, আমি টেলিভিশনে গান লিখে আমি রয়্যালটি পাচ্ছি, বেতারে গান লিখে রয়্যালটি পাচ্ছি, যে কারণে আমি এটাকে ফুল নেশা থেকে আমার পেশা হয়ে যায়। জি তো এখনো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ লিখে যাচ্ছি, দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো কিছু শ্রোতাদের উদ্দেশ্যে উপহার দিতে পারি, এবং ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। জি, অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনি উপস্থাপনা করেছেন আমাদের আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ সালাম ভাই, আপনি আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, আপনি একজন ভালো উপস্থাপক নিঃসন্দেহে। আর আমাদের এটা হলো কালের সমাজ, জি। দৈনিক কালের সমাজ, এটা এই আয়োজন, এত সুন্দর একটা আয়োজনে আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কালের সমাজের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।